সকলকে আমার শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের অনন্য নাট্যমেলার দ্বিতীয় সন্ধ্যায় আমার এই সেমিনার পর্ব শুরু করছি। তার আগে আমরা এবছর 7 দিন সপ্তাহব্যাপী যে নাট্যমেলা আমরা উৎসর্গ করেছি আমাদের নাট্যগুরু, শিক্ষক, শ্রদ্ধেয় প্রয়াত হরিমদ মুখোপাধ্যায় মহাশয়কে। এবং আশ্চর্যজনকভাবে কালকে আমি বলেছিলাম একটু, আমাদের আজকের সেমিনারে যে বিষয়বস্তু জেলা নাট্যের রোজনামচা, মানে জেলা নাট্যের মধ্যে আমাদের মতো যে জেলার, গোটা বাংলার যে বিভিন্ন জেলার যে বিভিন্ন প্রান্তে, আমি যতটুকু জানি ভারতবর্ষের কোন রাজ্যে হয়তো এই জেলায় জেলায় পাড়ায় পাড়ায় নাট্য চর্চাটা বাংলাতেই হয়। আবার যদি দেখা যায় ভৌগোলিক অবস্থানগত ভাবে যদি ভাগাভাগি করা যায়, তাহলে দেখা যাবে যে ভারতবর্ষের নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারতের চর্চাটা কিন্তু তার মধ্যে আমরাও। তো জেলা নাট্যের বিষয়টা আমরা সুরজিতের কাছ থেকে শুনবো। সুরজিৎ বলছি, মাননীয় সুরজিৎ ঘোষ, এখন আমাদের এক ভাই, এই জায়গা থেকে বলবো। তো মাধবদার স্মরণে আজকে এই স্মরণ সভায় তারপরে আবার আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমাদের এই সেমিনার পর্ব শুরু করছি। জেলা থিয়েটার বলতে গেলে অন্তত আমার শৈশব থেকে নাট্যচর্চার যেটা দেখেছি, যে জেলা নাট্য মানে আমার চোখ দিয়ে বলছি, আমাদের কালিয়াগঞ্জের মতো জায়গার চোখ দিয়ে বলছি, যে আমাদের ভালো নাটক দেখার অভ্যেসটা ছোটবেলা থেকে তৈরি হয়েছিল পার্শ্ববর্তী একই জেলা, তখন তো পশ্চিম দিনাজপুর জেলা, পার্শ্ববর্তী জেলা বালুরঘাটের কে ত্রিতীর্থ। এই মঞ্চ তখন মুলিবাসে বেড়ার ঘর, উপরে টিনের ছাওয়া। শৈশবে এখানে আমিও নিজেও, আমার যখন ক্লাস 4-এ পড়ি, আমরা ছোট্ট মানে শিশু প্রোডাকশন করেছিলাম, শিশু কিশোর প্রোডাকশন। তো সেই রকম মঞ্চে আমার এখনো স্মৃতিতে আছে, সকালবেলায় প্রচার হচ্ছে মাইকে, এবং তার সঙ্গে ঢাক বেজেছিল, রামুদার সামনে বসে আছে, দেবী গর্জনের প্রোডাকশনের প্রচার হচ্ছে মাইকে, রিক্সার মধ্যে বাঁধা আছে মাইক, আর পিছনে পিছনে ঢাকিদের ঢাক নিয়ে সে দেবী গর্জনের প্রচার। এবং আমার যতটুকু স্মরণে দাঁড়ানোর জায়গা ছিল না, সম্ভবত বেড়াও একটা দিকে খুলে দিতে হয়েছিল এই নজরুল। আমি কেন এই কথাটা বলে দিলাম, আমরা বারবার এই কথাগুলো উঠে আসতে বাধ্য। হরিমাধব মুখোপাধ্যায় বা ত্রিতীর্থ আমাদের নাটক ভালো প্রযোজনা দেখতে শিখিয়েছিল সেই শৈশব। আমার বালুরঘাটে আমার দাদুর বাড়ি। ছোটবেলায় কোনো সুযোগ পেলে, ছোটবেলাতে সুযোগ পেলেই বালুরঘাটে দৌড়তাম। আর যদি কানে একটু যেত যে প্রোডাকশন হচ্ছে, কোনো ভালো নাটক হচ্ছে, কি নাটক কোথায় দিচ্ছে, দৌড়তাম নাটক দেখতে। আমরা যে কোনো শিক্ষা, শিল্প হোক, সাহিত্য হোক, সংস্কৃতি হোক, যাই হোক, তার তো কতগুলো পন্থা আছে। তার মধ্যে একটা কিন্তু এই যে দেখতে দেখতে তার যে অভ্যেস, তার প্রতি আকর্ষণ, তার প্রতি টান তৈরি করে। বাংলা থিয়েটার ত্রিতীর্থ বালুরঘাট এবং হরিমাধব মুখার্জি
আলোড়ন ফেলে দিয়েছিল সেই সময়কালে। এবং শুধু আশ্চর্যের বিষয়, শুধু বাংলা ভাষায় নয়, তাদের একটা প্রযোজনা বিছর, যেটা হিন্দি ভাষায়, আঞ্চলিক হিন্দি ভাষা। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের ভাবতে বাধ্য হয়েছিল যে এটা পার্শ্ববর্তী কোনো রাজ্যের প্রযোজনা। এতটা তাদের প্রযোজনার মধ্যে অভিনেতা অভিনেত্রী তখনকার দিনের সমস্ত দিকে যে ভাবনা, মঞ্চ ভাবনা, আলোক ভাবনা, সমস্ত কিছু ভাবা যায় না সেটার কথা। জেলা নাট্য যে একটা জোরালো জায়গা তৈরি করতে পারে নিজেদের কাজের প্রযোজনার দক্ষতায়, তাদের যে প্রযোজনার উপস্থাপনার মধ্যে দিয়ে যে নগরকে নাড়িয়ে দিতে পারে, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে বালুরঘাটের তীর্থের প্রযোজনা দিয়ে এবং বালুরঘাট। এই আলোচনাগুলো করার কারণ, আমরা যখন এই কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার তৈরি করেছিলাম, তখন আমাদের সেই যুবাকালে, আমার সেই যুবাকালে এই স্বপ্নগুলো আমাদের দেখাতো, স্বপ্নগুলো দেখতাম। আমাদের কাছে একটা মডেল, একটা প্রতিষ্ঠান ত্রিতীর্থ মাধবদা। 1991 সালটা মনে আছে, ডিসেম্বর শেষের দিকে আমাদের সেই ওয়ার্কশপে, মানে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের সেই ওয়ার্কশপটা এত বড় মাপের হয়েছিল, আমি নিজে ছিলাম বলে বলছি না, অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে সব দিক থেকে একটা বিগ বাজেটের একটা ওয়ার্কশপ যাকে বলা হয়। সেই ওয়ার্কশপে ন্যাশনাল স্কুল অফ ড্রামার যে ডিরেক্টর, তিনি নিজে আমাদের সাথে 7 দিন ছিলেন, ভুলবো না, 7 দিন 12 দিন ছিলেন আমাদের সাথে। এবং সেই যে ওয়ার্কশপটা হলো, তখন তার সঙ্গে একটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তাদের যে রেপার্টরি টিম, তাদের 5খানা প্রোডাকশন এসেছিল। মজার ব্যাপার হলো, এই যে রাজকীয় আয়োজন, সেখানে এই অনুষ্ঠানের উদ্বোধক এবং স্পেশাল গেস্ট ছিলেন কিন্তু আমাদের শ্রদ্ধেয় হরিমাধব মুখোপাধ্যায়। এবং আমি আমার এলাকার মানুষ বলে আমার বলতে গিয়ে আমার গাটা শিশির করে উঠলো যে আমার এলাকার মানুষ এই স্থানে তাকে নিয়ে এসেছে। আমার কাছে যেন একটা বিরাট গর্বের ব্যাপার হয়ে গেল। আমি তার কাছে কিন্তু এখন অব্দি বলছি, তার কাছে তখন অব্দি আমি সামনে দাঁড়ানোর মতো আমার পা কাঁপত। যাই সেই কর্মশালায় উনি, সেই নাট্য মেলায় উনি উপস্থিত থাকলেন, অনেক কথা হলো, পরের দিন আমাদের সঙ্গে উনি কাটালেন, সেই অনেক ব্যাপার, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। এইটা ওখানে পরিচয় হলো আমার সাথে। তুই কালিয়াগঞ্জের ছেলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কালিয়াগঞ্জে। আমি না আপনার সামনে দাঁড়ানোর কোনো আমার হিম্মত হয়নি যে আপনার সামনে গিয়ে কথা বলবো। কি বলিস পাগল, আসবি, চলে আসবি, বালুঘাটে গিয়ে দেখা করবি। আমি রামুর ওখানে যাই, আসিস, কথা হবে, দেখা হবে। এই যে সাহসটা উনি দিলেন, আর একদম দেরি করি, সাথে সাথে আমি আমার বন্ধু মুলা চন্দন চক্রবর্তী, আমরা দুইজন দৌড়লাম বালুঘাটে। আর একবার দীপু কাকুর বাড়িতে, দীপক চক্রবর্তী, তার বাড়িতে দেখা করলাম, গিয়ে আমাদের ভাবনার কথা বললাম যে আমরা একটা দল করছি কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার, আপনাকে আসতে হবে। হ্যাঁ, আর কি করতে চাচ্ছিস, নাটক করবি? না, আমাদের পরিকল্পনা 1 বছর আমরা একটা ইনস্টিটিউশনে যেভাবে অভিনেতা অভিনেত্রীদের প্রাক পর্বের কাজগুলো করতে হয়, সেটা আমরা চাই। কেমন না, তার শরীরের দিক থেকে তার যে ভাঙার দরকার হয়, তার যে বাচিক দিকের জন্য যা দরকার হয়, ইম্প্রোভাইজেশন যা 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 দরকার হয়, একটা প্রতিষ্ঠানে, মানে রবীন্দ্রভারতীতে যেভাবে থিয়েটারটা করানো হয় বা ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যেভাবে করানো হয়, ঠিক সেইভাবেই আমাদের প্রস্তুতিটা চালানো। উনি একটু অবাক হয়ে আমাদের দিকে তাকালেন, বলে, দেখ আমি না আমার ত্রিদিক থেকে আমি শুরু করেছিলাম, কিন্তু রে না ভারী শেষ পর্যন্ত টেনে নিয়ে তাহলে মাত্র তো আমরা যাই, আপনি আসুন, আমরা চেষ্টাটা অন্তত করি। উনি আমাদের সময় দিলেন না, নিয়মিত আমাদের ক্লাসে থাকলেন, আমাদের সহযোগিতা করলেন। তারপরে আমাদের এই পর্বগুলো করার পরে তারপর নানানজন এসে কাজ করেছেন। সেই সময় নানানজন ন্যাশনাল স্কুল অফ ড্রামার অনেক ব্যক্তিকে আমরা নিয়ে এসেছি। প্রাথমিক যে জড়তা,
একটা মঞ্চে পারফর্ম করবার জন্য অভিনেতা অভিনেত্রীতে যে জড়তাগুলো থাকে সেটা দূর করবার জন্য যা যা যাবতীয় প্রয়োজনীয় কাজগুলো আমরা সেরে ফেললাম। তারপরে একটা দুঃসাহসিক পদক্ষেপ নিলাম, তার কাছে প্রস্তাব রাখলাম, ভারতা আমাদের সঙ্গে একটা প্রোডাকশনের কাজ করবে। উনি একটু অবাক হলেন, করবি? হ্যাঁ অবশ্যই, এটা আমাদের ইচ্ছে যে আপনি আমাদের দলের প্রথম প্রযোজনা আপনার হাতে। উনি রাজি, কিন্তু একটা শর্ত আছে, তোদের তো সবাইকে আমি চিনে নিয়েছি, বুঝে নিয়েছি, আমার কিন্তু বাইরের লোককে দরকার হতে পারে। হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই, ভালো কাজ করতে গেলে এটা করতে হবে রে। হ্যাঁ হতেই পারে সেটা। তারপরে উনি নির্বাচন করলেন, সেদিনও কালকেও কথা হয়েছিল। স্বর্ণস্ত অভিনয় বাইরে বলতে আমরা পেয়েছি, সামনে বসে আছেন শান্তনু দাস, রামদা, দীপু কাকু, দীপক চক্রবর্তী, অশোক দাস, দীপু কাকু, অশোক দাস মেয়ে, অশোক দার মেয়ে, এমন ভাবেই প্রোডাকশনের কাজটা শুরু হলো। আমরা কিন্তু করলাম শুধু না, এখানে বলতে চাই উনি শুধু আমাদের যে প্রযোজনায় যুক্ত হলেন তা নয়, আমরা পার্শ্ববর্তী জেলা মানে রায়গঞ্জ আশেপাশে করছিলাম, সেই বছরই সম্ভবত সরকার মনে করছে না, যাই পল্লবিত 25 বছর মানে ত্রিতীর্থের 25 বছর আমাদের সামনে আছে, স্মরণে আছে। এবং সেদিন গেস্ট মানে পল্লবিত 25 বছর পূর্তি শুভারম্ভ হবে কি দিয়ে না, আমাদের কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের সমস্ত প্রযোজনা উপস্থিতকে নামগুলো শুনলে এখনো গাটা শিশির করে ওঠে। শ্রমিক বন্দ্যোপাধ্যায়, মনোজ মিত্র, রাজা সেন, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, এমন প্রায় প্রচুর 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 প্রচুর। আমরা একটু বেশ চাপে পড়ে গেলাম, ভয়ঙ্কর চাপ বলতে পারি, ভয়ঙ্কর চাপ। যাই হোক, অত্যন্ত চার্জ ছিল পুরো টিম এবং প্রোডাকশনটা কিন্তু একটা আলোচনার বিষয় হয়ে উঠলো। শুধু তাই না, এখনো আমার কাছে সংগ্রহে আছে আপনার বিরাট পেপার জুড়ে আমাদের খবরটা বেরিয়েছিল যে, এবং সেই তালিকাতে, সেই নাট্যমেলার তালিকাতে কিন্তু কলকাতার সেই সময়কার উল্লেখযোগ্য প্রোডাকশন ছিল, যেমন মনোজ মিত্রের ছিল, তারপরে বিভাস দার ছিলেন, মানে এরকম 5-6টা নামী প্রোডাকশন, খালি ডিরেক্টর নয়, বলছি নামী প্রোডাকশন ছিল। আর আমাদের যে একদম কচি কাঁচা মানে অল্প ছোট অল্প বয়স্ক সব ছেলেমেয়েরা পারফর্ম করছে, তাদেরটা তুলে ধরার। এবং শুকনো পেপার পত্রিকায়, উত্তরবঙ্গ পেপারে প্রায় হাফ পেজ জুড়ে আমাদের ছবি সহ সেই খবর বেরিয়েছিল। আমি কেন এটা বললাম, উনি যে শুধু আমাদের সঙ্গে কর্মশালা করেছেন তা নয়, আমাদের সঙ্গে প্রোডাকশন করেছেন তা নয়, আমাদেরকে একটু জায়গা তৈরি করবারও ব্যবস্থা উনি করেছেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ, আমরা ঋণী চিরদিন। আবারও বলি, মাধবদা আমাদের কাছে একটা প্রতিষ্ঠান, ত্রিতীর্থ আমাদের কাছে একটা প্রতিষ্ঠান। আমরা অনন্য থিয়েটারে যাত্রাই শুরু হয়েছিল, একটা জেলার দলের যাত্রাই শুরু হয়েছিল এইরকম একটা মহিলা মানুষের চলবার পথ ধরে। আস্তে আস্তে সেই জায়গাটা আমরা যাচ্ছি, সুরজিতের সঙ্গে আলোচনা হবে, প্রয়োজনে আপনাদের তো সঙ্গে যুক্ত করে নিতে চাই আমরা আজকের এই আলোচনা। আমি ডেকে নিব আমাদের ভাই নাট্য একাডেমির সদস্য সুরজিৎকে বলবার। নমস্কার, উপস্থিত 19 জন আমার সামনে যারা বসে আছেন, আমার থিয়েটারের সতীর্থ সহযোদ্ধা, যাদের অনেকের সঙ্গে আমি থিয়েটার পড়েছি, অনেকের কাছে থিয়েটার শিখেছি, এবং আমার অভিনয় জীবনের প্রথম দিককার একটি দল অনন্য থিয়েটার, যাদের সঙ্গে থিয়েটার করে আমি প্রথম ভারত গান মহোৎসবে গিয়েছিলাম এবং পরে বাংলাদেশে আমি অনন্য
নেমন্তন্নকে আমার কৃতজ্ঞতা জানাই এবং যারা উপস্থিত হয়েছেন আমার থিয়েটারের মানুষ, তাদের সবাইকে আমার সম্মান, আমার কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। আমাদের আলোচনার বিষয় জেলা নাট্যের রচনা। এই আলোচনা শুরুর আগে আমাদের জেলা নাট্য যে ইতিহাস, জেলা নাট্যের যে উৎপত্তি কারণ, সেটা নিয়ে আমাদেরকে একটু হলেও আলোকপাত করতে হবে। যেমন আমরা সবাই জানি, যখন আমরা প্রথম অভিনয় কথাটা বলি, অভিনয় কথাটা কিন্তু সেই আদিম মানুষরা তারা যখন গুহাতে থাকতো বা গাছের শেকড়ের নিচের কোনো গহ্বরে থাকতো বা গাছের উপরে থাকতো, তারা যখন শিকারে যেত খাদ্যান্বেষণের জন্য, শিকারে গিয়ে একটা ভীষণ একটা হিংস্র প্রাণী যখন তাকে আক্রমণ করত এবং সেই মানুষটাও যখন তাকে মারবার জন্য একদম উদ্বেলিত হয়ে উঠত, তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করত, সেই কল্পনা করতে পারি আমরা সেই পশুটা তাকে আক্রমণ করছে, সেই মানুষটা তাকে মারবার চেষ্টা করছে তার আহার হিসেবে গ্রহণ করবার জন্য। সেই যে ঘটনাগুলো ঘটত, যে বিষয়গুলো ছবির আকারে আমরা এখন আমাদের মননে দেখতে পাচ্ছি, সেইগুলো সেই শিকারীরা বা সেই আদিম মানুষরা যখন বাড়িতে এসে, মানে তারা যেখানে থাকতো সেই গাছে এসে বা গুহায় এসে বা শেকড়ের নিচের গহ্বরে এসে তাদের সঙ্গী সাথীদেরকে করে দেখাতো, সেটাই অভিনয়। এবং একজনের কোনো একটা, আরো আধুনিক ভাবে বলতে গেলে, কোনো একটা মানুষের তার আঁকা, তার ভঙ্গিমা, তার বলবার কায়দা, তার হাঁটার কায়দা, তার দৃষ্টি, সবকিছু যদি অনুকরণ করে আর একজন মানুষ করে দেখায় এবং সেটা যদি একটা পারফরমেন্স হয়, তাহলে সেটাই। এই অভিনয়ের সূত্রপাত কিন্তু সেখান থেকেই। ধীরে ধীরে বিবর্তনের ফলে অভিনয় অনেক মার্জিত হয়েছে, পরিমার্জিত হয়েছে। আপনারা জানেন, আমরা সবাই জানি, 1795 বাংলা থিয়েটারের জন্ম হয় রুশ মনীষী লেবেদা। তিনি বেঙ্গলি থিয়েটার করেন। বেঙ্গলি থিয়েটার করার পর সেখানটাতে বাংলা নাটক প্রথম মঞ্চস্থ হয় এবং সেই নাটক মঞ্চস্থ হওয়ার একটা অবস্থা তৈরি হয় এবং সেটা অবশ্যই ইংরেজদের যে নাটক, যেটা ইংরেজরা যেভাবে করতো, ব্রিটিশরা যেভাবে করতো সেই সময় তাদের দেশে বা অন্যান্য গ্রিসে বা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে হতো, থিয়েটার ইন দি রাউন্ড। থিয়েটার ইন দি রাউন্ড এই সেন্সে বলা হতো একটা গোলাকৃতি জায়গা, সেই জায়গাতে পারফরমেন্স হতো এবং চারদিক থেকে দর্শক সাধারণ বসে থাকতো। সেই রকম ধরনের একটা ভূমি বা থিয়েটার ক্ষেত্রকে বলা হতো থিয়েটার ইন দি রাউন্ড। এই থিয়েটার ইন দি রাউন্ডে কিন্তু প্রথম দিকে আমাদের নাট্য অভিনয় গুলো হতো। যেমন আমরা আমাদের যে লোকনাট্য, তার যে ধারা, আমাদের যে পাঁচালী, আমাদের যে রামযাত্রা, সেই নাটকের ধারার দিকে আপনারা যদি একটু তাকান তাহলেই বুঝতে পারবেন, হ্যাঁ, ওই ব্যাপারটা ওইখান থেকে ইনহেরিট হয়েছে, ওইভাবেই কিন্তু এসছে। যাত্রাটা কিন্তু ওইভাবেই হতো, মাঝখানে একটা মঞ্চ করা হতো, এখনো করা হয়, চারপাশে লোক বসে এবং সেখানটাতে থিয়েটার ইন দি রাউন্ড সেই ফরম্যাটই করা হয়। আমাদের সঙ্গে যারা লোকনাট্য করেন তারাও একজন গবেষক, যারা কাজ করেন নিয়মিত, তারাও আজকের এই প্রেক্ষাগৃহে আছেন, তারাও নিজেদেরকে রিলেট করাতে পারবেন যে হ্যাঁ, এইরকম ভাবেই ক্ষণ বা এইরকম ধরনের লোকনাট্য, রামযাত্রা, আলকা, গম্ভীরা, গমিরা এইরকম ভাবে করা হতো। সেটা থিয়েটারের একদম প্রথম দিককার কথা। সে কথা অনেক বিস্তৃত, সে কথা বলবার এত সময় এখানে নেই। আমরা যেটা নিয়ে আলোচনা করব, 1944 সালে বিজন ভট্টাচার্য রচিত নবান্ন নাটক
যে নবান্ন নাটকের পরিচালনা করেছিলেন শ্রদ্ধেয় সৌম্য মিত্র। সেই নবান্ন নাটক থেকে মূলত গ্রুপ থিয়েটার তৈরি হয়। মূলত গ্রুপ থিয়েটার তৈরি হয়। তার আগে যে বিনোদনমূলক বাণিজ্যিক থিয়েটার ছিল তা নিয়ে আমরা অনেক কথা বলতে পারি। আমাদের কলকাতাতে অনেকগুলো থিয়েটার হল সেই সময় ছিল। আপনারা জানেন যে সাধারণ রঙ্গালয়, যেমন ন্যাশনাল থিয়েটার 1872 হয়েছিল, গ্রেট ন্যাশনাল থিয়েটার 1873 হয়েছিল, বেঙ্গল থিয়েটার 1872 হয়েছিল, স্টার থিয়েটার যেটা এখনো আছে কলকাতাতে, স্টার থিয়েটার, সেটা আপনারা মনে করতে পারবেন আমার থেকে। এখানটাতে বিশিষ্ট সাংবাদিক এবং ভীষণ উজ্জ্বল একজন মনস্ক, তিনি প্রত্যেকটা নাটকের অনুষ্ঠান থাকেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় তপন চক্রবর্তী। তিনি মনে করতে পারবেন, রামুদা আছেন মনে করতে পারবেন, এখানে সুবল দাস আছেন মনে করতে পারবেন যে স্টার থিয়েটারে তার জন্মের একটা ছোট্ট কাহিনী আছে, ছোট্ট কাহিনী। স্টার থিয়েটার তৈরি হওয়ার কথা ছিল বি থিয়েটার হিসেবে। বি থিয়েটার মানে বিনোদিনী দাস নামে থিয়েটার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কলকাতা স্টার থিয়েটার হিসেবে করতে হয়। কারণ গুরমুখ রায় বলে একজন ব্যবসায়ী ছিলেন। সেই গুরমুখ রায় বলেছিলেন, হ্যাঁ আমি স্টার থিয়েটার, আমি বি থিয়েটার করতে পারি। গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তার কথা হয়েছিল, বিনোদিনী দাসীকে আমার শয্যা সঙ্গিনী হতে হবে। বিনোদিনী দাসী সম্ভবত কারণেই রাজি হননি। পরে তার শিক্ষক, নাট্য শিক্ষক গিরিশ ঘোষের অনুরোধে, থিয়েটারের স্বার্থে তিনি রাজি হয়েছিলেন, কিন্তু তার সঙ্গে তঞ্চকতা করা হয়েছিল। সেই নাটক, সেই নাট্যশালা, সেই প্রেক্ষাগৃহের নাম বি থিয়েটার হয়। এটা নিয়ে অবন্তী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীরা এখন একটা নতুন থিয়েটার করেছে, যে বিনোদিনী অপেরা। আপনারা অনেকেই দেখেছেন থিয়েটারটা। তার মধ্যে গুরমুখ রায় একটা চরিত্র আছে, আমার বন্ধু নীল মুখোপাধ্যায়, তিনি ওই পাঠটা করছেন। সেটা ছিল। এবং সেই যে স্টার থিয়েটার, যেটা বি থিয়েটার হলো না, সেই স্টার থিয়েটারে কিন্তু বিনোদিনী দাসী তিনি আরো একটি সারা জাগানো পালা করেছিলেন, থিয়েটার করেছিলেন, তার নাম শ্রী চৈতন্য লীলা। এবং সেই শ্রী চৈতন্য লীলাতে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এসেছিলেন। এখানে সেখানে চৈতন্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল বিনোদিনী দাসী, এবং তার অভিনয় দেখে শ্রীরামকৃষ্ণের ভাব তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন, এবং সেখান থেকেই তিনি উপলব্ধি করেছিলেন থিয়েটারে লোক শিক্ষা হয়। তিনি বলেছিলেন, স্বীকার করেছিলেন, হ্যাঁ হয়, এখানে শুধু ঠাট্টা হয় না, এখানে খারাপ কাজ হয় না, এখানে লোকশিক্ষাও হয়। তো এইরকম পরপর থিয়েটার রঙ্গালয় সেগুলো করতে থাকে। এবং পরবর্তীকালে আপনারা জানেন এখনো আছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট মঞ্চ, মিনারভা থিয়েটার, রংভবন, একাডেমি অফ ফাইন আর্টস, বিশ্বরূপা, মহাজাতি সদন, রবীন্দ্র সদন, এগুলো অনেক আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমাদের জেলা নাট্যের দিকে আমি ফিরে এগোতে চাইছি, সেটা হচ্ছে যে 1944-এ যখন বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটা হলো, সৌম্য পরিচালনা করলেন, তখন সেই নাটকটা গোটা বাংলায় একটা আলোড়ন ফেলল, এবং এমন একটা আন্দোলন তৈরি করলো যে আন্দোলনটা কমে তরঙ্গের পর তরঙ্গ ছড়িয়ে পড়তে লাগলো শহর থেকে গ্রাম। এবং তখন তো আমরা পরাধীন, তখন সেই নবান্ন নাটক ইংরেজদের বিরুদ্ধে একটা প্রবল জনমত তৈরি করলো। এই জনমত ইংরেজরা তাতে ভয় পেল যে সাংঘাতিক একটা কাণ্ড হচ্ছে, এবং এইভাবে সৌম্য এবং বিজন ভট্টাচার্য দেখিয়ে দিলেন, হ্যাঁ থিয়েটার করেও কিন্তু একটা মসনদের যারা ক্ষমতায় আছেন তাদেরকে কাঁপিয়ে দড়িয়ে দেওয়া যায়। 1944 সালের পর মূলত সেই সময় যে থিয়েটারটা হয়েছিল সেটা করেছিল আইপিটিএ, আপনারা জানেন।
ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, এবং বলতে দ্বিধা নেই সেই থিয়েটার যারা করতেন তারা কিন্তু সবাই বাম মনস্ক ছিলেন, তারা বামপন্থী ছিলেন, বামপন্থী রাজনীতিকে তারা প্রাধান্য দিতেন, তারা ভালোবাসতেন, তাদের আদর্শ বলে মনে করতেন। পরবর্তীকালে এই যে আমরা থিয়েটারের দলের একটা অভ্যাস আছে, খুব বেশি দিন আমরা এক জায়গায় থাকতে পারি, একটু ভালো ভালো একটু জমে উঠলেই তারপরেই আমরা মনে করি ভালো হচ্ছে না, আমাকে একটা কিছু করতে হবে। এটা ভালো মন্দ দুটো দিকে আছে, এটা নিয়ে আলোচনা করার অনেক অবকাশ আছে, আপনাদের কাছ থেকে আমি মতামত জানবো। তখন আইপিটিএ ভাঙতে শুরু করলো এবং ভেঙে নবনাট্য তৈরি। এই যে নবনাট্যর আন্দোলন, মুখ্যত আমি এখানে পৌঁছে গেছি, এই নবনাট্যর আন্দোলনটাই কিন্তু জেলা নাট্যে এসে পৌঁছলো এবং জেলায় জেলায় সেই তরঙ্গটা পৌঁছলো, সেই ঢেউটা পৌঁছলো। প্রত্যেকটা জেলাতে থিয়েটারের দল তৈরি হলো, প্রত্যেকটা জেলাতে নাটকের মানুষ তৈরি হলো, দর্শক তৈরি হলো। এবং তারা কারা, তারা কোন থিয়েটার করছিল? মূলত তারা অপেশাদারী অবাণিজ্যিক থিয়েটার করছিল। এই নবনাট্য থেকে যে জেলা নাট্যের যে নাটকের দলগুলো আসে, তারা কি নিয়ে কাজ করছিল? তারা কাজ করছিল আমাদের স্থানীয় যে সমস্যা, স্থানীয় যে কুসংস্কার, স্থানীয় যে অসাম্য, যোদ্ধাদের যে অত্যাচার, মহাজনীদের যে সুদখোরি কারবার, এই সমস্ত নিয়ে তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল। এবং যেখানটাতে এই শাসকদের একটা হেজিমনি ছিল, সেই হেজিমনিটাকে ভেঙে চুড়ে থ্রু থিয়েটারের মাধ্যমে নস্যাৎ করে দেওয়ার একটা চেষ্টা করছিল। তারা সেইভাবে জেলা নাট্য তৈরি করলেন। এবং জেলা নাট্যতে আপনারা বুঝতেই পাচ্ছেন, একটু আগে বিকুদা বলল অনেক কথা। বাংলার জেলা নাট্য তৈরিতে হরিবাদর মুখোপাধ্যায়ের নাম সর্বাগ্রে। তিনি তিনটে দলকে একত্রিত করে তীর্থ করলেন আমাদের সবার সামনে। গোটা দেশের বাংলা থিয়েটার যারা করি, আমরা যারা বাংলা থিয়েটার নিয়ে একটু আধটু আলোচনা করি, যারা একটু আধটু চেষ্টা করি কাজ করবার, তাদের সামনে একটা উদাহরণ স্থাপন করলেন, হ্যাঁ আমরা করতে পারি। এবং সেটা গোটা দেশের কাছে একটা কিন্তু দৃষ্টান্ত উনি তৈরি করলেন যে হ্যাঁ, স্থানীয় দল নিয়ে, স্থানীয় লোকদেরকে একত্রিত করে, স্থানীয় ভাষাকে পুঁজি করে, স্থানীয় বিষয়কে কেন্দ্রীভূত করে আমরা এমন থিয়েটার তৈরি করতে পারি যে থিয়েটার সারা বাংলায় আন্দোলন তৈরি করতে পারে, সারা বাংলাকে, সারা দেশের বাংলা থিয়েটারকে আন্দোলিত প্রভাবিত করতে পারে। একের পর এক নাটক, দেবীগঞ্জ, জন, দেবাংশী, তিন বিজ্ঞানী, ভাঙা পট। তিন বিজ্ঞানী ভাঙা পটে তো কলকাতা আন্দোলিত হয়ে গেল। কলকাতার তথাকথিত, আমি কাউকে ছোট করছি না, সবাই আমার প্রণম্য নমস্য আমার কাছে। কলকাতায় যারা থিয়েটার করতেন সেই সময়, হরিবাদর মুখোপাধ্যায়ের সমসাময়িক, তারা অনেকেই ভয় পেলেন, লিটারালি ভয় পেলেন। হরিমাধব মুখোপাধ্যায় থিয়েটার করছে এবং স্থানীয় লোকজনকে নিয়ে থিয়েটার করছে, স্থানীয় কস্টিউম পরে থিয়েটার করছে, স্থানীয় বিষয় নিয়ে থিয়েটার করছে, আমরা যাব কোথায়? তখন তারা একটা ন্যারেটিভ তৈরি করলেন যে হরিমাধব যে থিয়েটার করে তা রুরাল থিয়েটার, তা গ্রামীণ থিয়েটার, তা কলকাতার সফিস্টিকেটেড থিয়েটার নয়। কলকাতার যারা সফিস্টিকেটেড থিয়েটার করেন, যারা কলকাতাতে থিয়েটারে নেতৃত্ব দেন, সবাই নমস্য আমাদের কাছে, সবাইকে প্রণাম জানাই। তবু আমরা যখন কথা বলতে যাই, তখন তো এই কথা আসেই যে যখন কলকাতাতে একাডেমিতে দেবাংশী হয়, সব কথা না বোঝা যায়নি। যখন গণেশ গাথা হয় দেবাংশীতে, তখন না কি করে যেন তোমরা কথা বলো, কথাগুলো কিছু কিছু বুঝলাম, কিছু কিছু বুঝলাম না। এটা এক ধরনের রাগ, এক ধরনের তাদের অহংকারে, এক ধরনের আঘাত। তারা মনে করছে
যে না, কেউ একজন করে পেরিয়ে যাচ্ছে, আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, কোনোভাবে আটকাও থাকে, একটু থাকি যাবে থিয়েটারে আটকানো, আমার থেকে ভালো করলে তাকে আমার থেকে একটু খারাপ করে দেখানো, বা তার ভূমিকাকে একটু ছোট করে দেখানো, এইটা। তো এই আলোচনা করতে গেলে আমাদের যেটা বলতে হচ্ছে যে জেলা নাট্য থিয়েটার যখন তৈরি হলো, সেই জেলা নাট্য থিয়েটারে কারা থিয়েটার করতে আসলেন। আবার সেই কবিতাটা মনে পড়ছে, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের ভেতর ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কা, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। এই যে গলির মোড়ে যারা আড্ডা মারে, যাদের মধ্যে সবুজের এক বিন্দু সম্ভাবনা নেই, যাদের ভিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, নিয়ম নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, তথাকথিত সভ্য সমাজ, তারা এসে জেলা নাট্য তৈরি করলেন। তাদের মধ্যে যারা রামদাদের মতন মানুষ, বিভুদাদের মতন মানুষ, যারা সুবল দাসদের মতো মানুষ, সৌরভের মতো মানুষ, তারা বললেন যে চলো আমরা থিয়েটার করবো। থিয়েটার কি ভাই, থিয়েটার কি করে বা খায় না মাথায়, চলো না। এবার তারা এসে থিয়েটারটা তৈরি করলেন এবং ধীরে ধীরে একজন, দুজন, চারজন, পাঁচজন, যেমন আমাদের প্রেক্ষাগৃহ ভর্তি হয়ে গেল, যখন শুরু হয়েছিল তখন 5 জন লোক, এখন প্রায় 50 জন, 100 জন লোক। ঠিক এইভাবে থিয়েটার গুলো পরিপূর্ণ হতে শুরু করলো এবং জেলা নাট্য একের পর এক স্থানীয় বিষয় নিয়ে, লোকাল ইস্যুস নিয়ে তারা ভোকাল হলো, তারা তাদের বক্তব্য রাখলো খুব দৃঢ়ভাবে, শক্তিশালী ভাবে মঞ্চে, মানুষের সামনে। মানুষ বুঝলো, সামনে যারা বসে আছে তারা বল, এরা তো আমাদেরই কথা বলছে, এই কথাটা তো আমাদের। এই যে মহিলাটা পাঠ করলো, ওই যে বৃদ্ধা মাটা, ওটা তো আমারই মা। আচ্ছা, ওই যে মেয়েটি ধর্ষিতা হলো, ও তো আমারই বোন। যে ধর্ষণ করলো, তো আমারই পাড়ার লাড্ডু। এটাকে মেনে নেওয়া যায় না। ফলে তাদের মধ্যে, দর্শকদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো। ফলে সব জায়গাতে জেলা নাট্য নিয়ে একটা আন্দোলন তৈরি হলো। এই হচ্ছে জেলা নাট্যর উৎপত্তি বা উদ্ভাবনের ইতিহাস। দেখুন, আমি কিন্তু থিয়েটার গবেষক নই, আমি পারফর্মার, আমি অভিনয় করি, আমি নির্দেশনা দিই, আমার দল আছে। তো আমি গবেষণামূলক কি কাজ সেটা আমি বলতে পারবো না। আমি চলতে চলতে যা শিখেছি, যা দেখেছি, যা বলেছি, যা বলবার চেষ্টা করেছি, সেটুকুই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা ভাববেন না আমার এই বক্তব্য গবেষণা ধর্মী বক্তব্য, তাহলে ভুল হবে। এবং এইটা আমরা যখন এই যে জেলা নাট্য তৈরি করলাম, এবং জেলা নাট্য তৈরি করার কিছুদিন বাদেই 70 থেকে 80 বা 90-এর দশক যখনই পড়লো, তখনই আমার জেলা নাট্য ভাঙতে শুরু করলো। এটা একটা নিয়ম, ভাঙা করা একটা থিয়েটারের খেলা। নদীর এক কুল ভেঙে আর এক কুল গড়ে, এক থিয়েটার দল ভেঙে আরো থিয়েটার দল তৈরি হয়। তো ভেঙেছে, তাদের থেকে কিছু লোক বলেছে, না তোমার সঙ্গে আমার মতের মিল বলছে না, তোমাকে আমাকে বোঝাতে হবে যে তুমি যে এই যে চরিত্রটা করলে বা আমাকে দিয়ে করালে, এই চরিত্রটা লজিক, কেন তুমি আমাকে এটা করতে বলছো? সব মানুষ কি পুরো হলে পুজো হয়ে হাঁটে নাকি? আর পুজো হয়ে হাঁটবো না। পরিচালকের সঙ্গে তার একটা মতান্তর তৈরি হলো, মতান্তর থেকে মনান্তর হলো। সে বললো, না ভাই, ওখানে থিয়েটার করা যাবে না। আরো দুটো লোককে নিয়ে বলে, চলো আমরা আলাদা একটা দল করবো, একটা আমরা কয়জন বলে একটা দল করবো, চলো আমরা কয়জন দল তৈরি হলো। আরো আমাদের যে জেলা নাট্য আন্দোলন, সেই জেলা নাট্যর যে রোজ নামচার মধ্যে আমরা এখন ঢুকে পড়েছি। আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা জেলা নাট্যর এই ইতিহাস, এই রোজ নামচা, এই দিনলিপি, এই ডায়েরি আপনারা দেখবেন, লক্ষ্য করে নিজেদের দলগুলোকে দেখে, নিজেদের দলে আপনারা দেখবেন যে তার মধ্যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ বেশি, ছেলে মেয়ে বেশি। তাদের একটা রুটির ব্যাপার থাকে, তাদের একটা, কেউ কেউ দোকানদারি করে, কেউ কেউ ব্যবসা করে, কেউ কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ কেউ লেবারের কাজ করে, এসে রাতে
তারা এসে পরিচালক যখন জিজ্ঞেস করে কি তো দেরি হলো কেন, দাদা আজকে দোকানটা বন্ধ করতে যাচ্ছি, তখন একটা খদ্দের এলো, সারাদিন বিক্রি করতে পারিনি, ভাবলাম একে একটু কিছু বিক্রি করে যদি কিছু হয়। মেয়েটার খুব অসুখ, দাদা একটা হরলিক্স। এটা জেলা নাট্য, এটা জেলা নাট্য দিনলিপি, এটা জেলা নাট্য ডাই। আমার দলে হয়, বিনোদন দলে হয়, প্রত্যেকটা দলে কম বেশি হয়। সংসারের বোঝা টানার পর সারাদিন পর রিহার্সেলে আসতে আর ভালো লাগে, ইচ্ছে করে না। সারাটা দিন সংসারের বোঝা টানা টানা পড়ে পড়ে তারপরে আর রিহার্সেলে এসে আর যে একটা আনন্দ পাওয়া, সেই আনন্দ পাওয়াটা অনেকের হয়ে আসে না। সেই কারণে জেলা নাট্য দল ভাবছে, আজকেও ভাবছে, আগামীকালও ভাববে। একটা নাটক মঞ্চস্থ আমরা করলাম দিনাজপুর দৃষ্টি থেকে। সেই নাটকটা মঞ্চস্থ করার পর 1 বছর আর কোনো শো নেই, পাচ্ছি না শো। ফলে যে যারা অভিনেতা অভিনেত্রী ছিল বলছে দাদা কোথায়, কোথায় ভাই, শো করতে কেউ ডাকে না। আস্তে আস্তে আমাদের যে উৎসব ছিল তাতে ভাটা পড়লো, সেখানেও 2-1 করে কেটে গেল। আবার আসছে না, আমার 2-1 করে লোকও আসছে, বলছে আমার ভালো লাগে থিয়েটার করতে, আমি থিয়েটার করবো, আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই, আমাকে নিন। কিছুদিন এলো, পরিচালক একটু যখনই শিখিয়ে পড়িয়ে মেয়েটিকে যখনই রেডি করেছে, আর একজন ওর বান্ধবী এসে বললো ওর তো বিয়ে ঠিক হয়েছে ডিসেম্বর, তো বিয়ে হয়ে গেল, তো আর থিয়েটার করা যাবে না। এটা জেলা নাট্য দিনলিপি, আমাদের স্বীকার করবে এটা জেলা নাট্যর আত্মকথা, এটা জেলা নাট্যর নিজের কথা, অন্তরের কথা। আমার দল আছে, আমি তো প্রথমেই বললাম যে আমি নিজে যা দেখেছি, নিজে যা বলি, নিজে যা করাই, সেটাকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর একটা ব্যাপার, আর একটা প্রলোভন আমাদের সামনে এসছে। আমাদের সঙ্গে যারা অভিনয় করেন, ছেলেটি মেয়েটি খুব ভালো, ছেলেকে দেখলাম খুব নায়ক চেহারা, বা তোকে দিয়ে ভালো রোল হবে, খুব সুন্দর একারা চেহারা, লম্বা, ভালো বলে ডায়লগ, হাঁটা চলা খুব ভালো করছে, অনুগত, ওবিডিয়েন্ট। তাকে 2-3টে যখনই শো হলো, এবার সে যখনই কলকাতার কোনো মঞ্চে একাডেমিতে গিয়ে দিনাজপুর দৃষ্টির কোনো একটা শো করলো, তখনই কোনো টিভির লোক তাকে দেখে ফেলেছে, মিডিয়া, তাকে গিয়ে পিস করে বললো ওয়েব সিরিজ করবে, অনেকটা চলে যেতে হয়, কারণ থিয়েটারটা করে ওই ছেলেটি বা মেয়েটিকে তার সংসার প্রতিপালন করার প্রতিশ্রুতি দিয়ে থিয়েটার আসতে হয়েছিল। সেই ছেলেটি বা মেয়েটিকে সেই মিডিয়ার ক্রাশে, আমরা যতই বলি না কেন যে এটা একটা বড় একটা হাঙরের থাবা, কিন্তু আমরা কেউ সেই হাঙরের থাবার বাইরে বা হাঙরের আয়ের বাইরে নিজেদেরকে রাখতে পারি না। প্রলোভন আসে সবসময়, সিরিয়াল করবেন, আসুন না সিরিয়াল করুন না, সিরিয়াল লিড রোল পাবেন, মাসের মধ্যে 20 দিন আপনাকে দেখা যাবে, আপনার ভিজিবিলিটি থাকবে, প্রত্যেকদিন 7,000 টাকা করে দেব। এই লোভের পরে আর কি বাড়িতে বসে সন্ধ্যের পর, সব কাজের পর, আর থিয়েটারে রিহার্সাল শুধুমাত্র একটা মোমবাতি বা একটা বাল্ব জ্বালিয়ে থিয়েটার করতে ইচ্ছে করে? কারণ আমার প্রয়োজন আছে, আমার দরকার আছে টাকা, চলতে গেলে আমার টাকা লাগবে। এই হচ্ছে আজকের আমাদের জেলা নাট্যে এটা একটা গড়পড়তা চেহারা। যদি কারণটা একটু ভালো চলে, তিনি সুস্থ আছেন, কিন্তু যাদেরটা বেশিরভাগেরটাই চলছে না, গড়পড়তা সবাই সুগার এবং প্রেশার নাট্যদল। মিলিয়ে নেবেন আপনারা, কলকাতাতেও তাই, কলকাতাতে যে এত দল দেখা যায়, প্রত্যেকটা দলে 4টি বা 5টি লোক, 2টি মেয়ে, 4টি লোক, 2টো বৃদ্ধ, 2টো যুবক, আর 1টি মেয়ে বয়স্কা, 1টি মহিলা, 1টি মেয়ে অল্প বয়সী। তার ইচ্ছা আছে। আর যে থিয়েটার গুলো হচ্ছে কিভাবে হচ্ছে, সব বিভিন্ন দল থেকে কালেকশন করে নিচ্ছে। কিভাবে? তাদেরকে পেমেন্ট করছে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে,
এবং টাকা দিয়ে তাদেরকে সেই দলে নিয়ে তারপরে তাদেরকে দিয়ে থিয়েটার করিয়ে যে মুনাফা অর্জন হচ্ছে, যে টিকিট বিক্রি হচ্ছে, তার তা দিয়ে সেই দল নির্বাহ হচ্ছে। সেটা জেলা নাট্যর মধ্যে পড়ে। জেলা নাট্যর মধ্যে পড়ে আমরা, জেলা নাট্যর মধ্যে পড়ে তৃতীর্থ, জেলা নাট্যর মধ্যে পড়ে অনন্য থিয়েটার, জেলা নাট্যর মধ্যে পড়ে রায়গঞ্জ ইনস্টিটিউট, জেলা নাট্যের মধ্যে পড়ে বালুরঘাট সমবেত নাট্যকর্মী। এই দীর্ঘ যে লম্বা লাইন, এরা জেলা নাট্যর সঙ্গে সম্পৃক্ত, সংশ্লিষ্ট, সংযুক্ত। তাদেরকে হতাশ না, শুধু হতাশা না, আশা। এই জেলা নাট্যর সঙ্গে প্রতিদিন, এর আগেরই অনন্য যে নাট্যোৎসব হয়েছিল আমি দেখিনি এত লোক উপস্থিত হয়েছে। আজকে একটা সেমিনার শুনতে খুব বেশি লোক হয় না, আমার যে অভিজ্ঞতা 10-15 জন মেরে আজকে প্রায় 100 জনের কাছাকাছি, বেশি হবে একটা সেমিনার শুনতে। তাহলে তো ভাই বিশ্বাস করতেই হয় যে না, আবার জোয়ার আসছে, ভাটা যেমন আছে জোয়ারও সেরকম আছে, আবার আসছে, আবার আবার ওই সেই অচিন্ত সেনগুপ্ত সেই কবিতার ওই কটা লাইনই মনে পড়ছে আমার, যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। হতাশা না, সেটাতে উনি বলেছেন, ফিরে আসতেই দেখি গলির মোড়ের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার কচি পাতা, মনমরিত হচ্ছে বাতাসে, গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্থ দীর্ঘ ছায়া, যেন কোন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে লক্ষ্য করলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। জয় টু থিয়েটার, বাংলা থিয়েটার থেকে নমস্কার। অভিনন্দন সুরজিৎকে, অনেকগুলো দিক তুলে ধরেছে। সুরজিতের পরে কতগুলো কথা বলতে ইচ্ছে করছে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। আমি শুরু করেছিলাম যে জায়গা থেকে, আবার একটু সেই জায়গায় ফিরে যাই। আমাদের কাছে যখন আমরা চর্চা শুরু করেছিলাম, সেই সময় গুলা আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি চারদিক শেখার জন্য। থিয়েটারটা শিখতে হয়, ছবি আঁকা শেখে সবাই, গান শেখে, নাচ শেখে, থিয়েটারটা শিখতে হয় না, কি কথা। এই যে বিষয়টা আমাদের দুজনকে হ্যামার করতে, থিয়েটার শিখতে হয়, অনুশীলনের দরকার হয়। থিয়েটার না শিখে করা যায়? ওই যে বলছিলাম বোকা বোকা কথা বলে ফেলি আমরা কখনো কখনো। একটা নাটক ধরে নে না, অত সহজ না। সুরজিৎ যেটা কথা বলছে আমারও একই, আমি সহমত প্রকাশ করছি। থিয়েটার কিন্তু আমাদের একটা প্রোডাক্ট। আপনারা সবাই সংসারী, প্রত্যেকে এখানে আমরা সংসারী, সে যে বয়সী হোক না কেন। একটা প্রোডাক্টকে, একটা প্রসেস আছে, একটা প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, তার প্রতি আকর্ষণ তৈরি করবার জন্য একটা প্রসেস আছে। থিয়েটার লাগে না? অবশ্যই লাগে। কি সেটা? একটা কোম্পানি নানান রকম ভাবে তার কিন্তু প্রচারটা নিয়ে যায় যে কোনো প্রোডাক্টে, যে এর এই সাবানে এই স্মেলটা পাবে, আমার সাবানে পাবে, বা কিছু একটা থাকতেই হবে। থিয়েটারও আমাদের মাধবদা শিখিয়েছিলেন, যেটা সুরজিৎ বলেছে, আমি কিন্তু যাচ্ছি না ওই জায়গাটায়, কিন্তু আমরা তো শিখেছি তার কাছে, যে উনি কতগুলো কৌশল ধরেছিলেন যে এইভাবে আমরা একটা জেলা নাট্যকে একটা উচ্চ মার্গে নিয়ে যেতে পারবো। এখনকার ট্যালেন্ট, ওখানকার বিষয়, অবশ্যই
আমরা যদি একবার একটু ভাবি, এখানে যারা যারা বসে আছেন প্রত্যেকের রূপ আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা বিউটি আছে, সেটাকে আমরা চিনতেই পারি না। আসলে আমার যে এই দেহটা, এই দেহটার সঙ্গে আমার কতক্ষণ কথা হয়, এটা কিন্তু আমাদের শিল্পে অবশ্যই ভাবার একটা অবশ্যই আছে। আমি আমাকে মঞ্চে কিভাবে উপস্থাপন করব, আমার চিন্তনকে কিভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করব, এই কমিউনিকেটটা একটা থিয়েটারের একটা বড় কাজ। শেষের দিকে যাচ্ছি এবার। মাধবদা আমাদের শিখিয়েছিলেন যে প্রোডাক্টকে কিন্তু এমন ভাবে তৈরি করে পৌঁছতে হবে যেটা তো কেউ দিতে পারে না। হ্যাঁ, আমি এখানে দৃঢ়তার সঙ্গে বলছি, আমরা দীর্ঘদিন করার পরে একটা প্রোডাকশনের কথা দিয়ে বলবো, আমরা কিন্তু সফল হয়েছিলাম। কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের একটা উল্লেখযোগ্য প্রোডাকশন, আমরা নিজেই বলছি, লজ্জা পাচ্ছি না, সত্যি বলছি লজ্জা পাচ্ছি, সেটা হচ্ছে মারিপাড়া। বার্টল ব্রেক্টের একটা বিখ্যাত কবিতা, ওটাকে একটা কবিতাকে অবলম্বন করে আমরা প্রোডাকশনটা করেছিলাম। কি পেলাম? বিভাস চক্রবর্তী মানুষ আমাদের 7খানা কল শো দিয়েছিল, ও ম্যানেজমেন্ট কলকাতার বুকে 7খানা শো দিয়েছিল, অকল্পনীয় আমাদের মতো দলের কাছে। আমরা ন্যাশনাল স্কুল অফ ড্রামার যে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ভারতরং মহোৎসব, সেখানে করার সুযোগ পেয়েছিলাম। আমরা পাঞ্জাবে শো করেছি, সেখানে পাকিস্তানের একটি দল এসেছিল, বিখ্যাত ইন্টারন্যাশনাল ক্রীড়া। আমাদের শো দেখার পরে উনি বললেন যে আমাদের দুই রাষ্ট্র যদি মেনে নেয়, আমি এই প্রোডাকশনটা আমার পাকিস্তানে নিয়ে যেতে চাই। এটা আমাদের কাছে পুরস্কার। কিভাবে সম্ভব হলো? আমাদের এই কালিয়াগঞ্জের প্রত্যেকটা ছেলে মেয়ে সেই পারফরমেন্সের সঙ্গে জড়িত, বাইরে থেকে কেউ আসেনি, কিন্তু কোন দেবশঙ্কর হালদার ছিল না, কিন্তু কোন সঞ্জীব সরকারকে দরকার হয়নি। কিন্তু এখন আমার গা শিউরে ওঠে। আমরা রবীন্দ্র সদনে করছি, নাট্য একাডেমির বার্টল ব্রেক্টের জন্ম শতবর্ষ উদযাপনে আমাদের ডাক পেয়েছি রবীন্দ্র সদনে। চেতনার গোটা দল বসে আছে, না ভুল বলবো, নটধার উৎসব, নটধার উৎসবে ওদের চেতনার প্রোডাকশন আগে, পরে আমাদের হচ্ছে প্রোডাকশন বাড়িপাড়া। পুরো সুমন থেকে শুরু করে, নীল থেকে শুরু করে পুরো দল বসে আছে সামনে। সরি, ওরা নাটক দেখবে না, বেরিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছে, ওদের শো করে ওরা বেরিয়ে যাবে। আমরা শুনতে পাচ্ছি গুলা মিউজিক নিয়ে বসছে, আর আমরা তো তৈরি হচ্ছি, ওয়ার্ম আপ করে তৈরি প্রস্তুত প্রোডাকশনের জন্য। ওটা আমাদের প্রথম শো কলকাতার। সুমন মুখোপাধ্যায় আজকে বিখ্যাত পরিচালক, নীল, ওটা চেতনা দাঁড়িয়ে আছে গ্রিন রুমের পাশে। আর আমাদের হচ্ছে প্রোডাকশনটা এক ঝলক দেখে যাবে যে আমাদের পোশাক আশাক, আমাদের চর্চা থেকে ওরা একটু ব্যঙ্গও যেমন করেছিল আমাদের কানে। এরা কি সার্কাস করতে এসছে? ওরা সার্কাস করবে না, এরকম একটা কানে কিন্তু আমাদের পৌঁছেছে। যাই হোক, আমাদের প্রোডাকশন দেখার পরে কিন্তু তারা পুরো প্রোডাকশনটা আমাদের ছিল প্রায় 1.5 ঘন্টা। একজন শিল্পী কিন্তু যায়নি, না সুমন গেছে, না নীল গেছে, না তারা দাঁড়িয়ে দিয়েছে প্রোডাকশনটা। এবং জীবনে আমার চরম পাওয়া, মানে আমার পাওয়া নয়, সেটা আমাদের কালিয়াগঞ্জ বাবা, আমাদের মঞ্চে একটা গাড়ি ব্যবহার হতো, সেটাকে আমরা নামছি আর টাওয়ালটা আমার গায়ের মধ্যে ঘামছি, আর ওটা খোলা করছি আমরা যারা পারফরমেন্স করি। আমার হঠাৎ করে আমি দেখলাম গায়ে আমার পিঠের উপরে একটা হাত পড়েছে, বরুণ বাবু, আমি প্রণাম করলাম। একটা অদ্ভুত শব্দ উনি উচ্চারণ করলেন, যা আমাকে এখনো ভাবা। কি শব্দ প্রয়োগ! বলছে তুমি ব্যস্ত, তোমরা ব্যস্ত, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা এই প্রোডাকশনের জন্য কতক্ষণ রেওয়াজ করতে? উনি রিহার্সাল বলেন, উনি বলছেন রেওয়াজ করতে। আমি তখন বললাম সত্যি আজকে পারবো, আমরা পারবো না। এই প্রোডাকশনের জন্য অনন্য থিয়েটারে যে শিল্পীরা জড়িত ছিল, আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের প্রতি, একটি শব্দ আমি মিথ্যা বলছি। ভোর 4:30 4:30 সময় আমরা পার্বতী সুন্দরী মাঠে যেতাম। আমাদের ট্রেনার লাগতো না, আমরা নিজেরা প্রথমে 2000 মিটার দৌড়তাম, দৌড়াতে গাড়ি আমাদের শরীরটাকে ফ্লেক্সিবল করতাম, দরদর করে ঘামছি। তারপরে ঘরে গিয়ে স্ট্রেচিং এক্সারসাইজ, বিকেলের হাতে কুলা। ও স্কুল থেকে ফিরে শ্রাবস্তি করে মিনু, তবলার সঙ্গে দাদি দিদা করে প্রায় 8 ঘন্টা 40 মিনিট। এটা কিন্তু রিহার্সাল না, ঠিক হচ্ছে প্রাক প্রস্তুতি। ওই প্রোডাকশনের রিহার্সাল করবার জন্য
সেটা একদিন দুদিন 7 ডেজ, প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিন। এবং সেটা কিন্তু এখন আমার স্মরণে আছে, প্রোডাকশনটা মাতৃগর্ভে যেরকম একটা ভ্রূণ বড় হয় হতে 10 মাস লাগে, আমরা 10 মাস রিহার্সালের পরে যখন প্রোডাকশনটা এই নজরুলেই প্রথম করি। হ্যাঁ, অনেকে কিন্তু চমকে গিয়েছিলেন, অনেকে বলছে এটা কি নাটক করবো, আমরা যে নাটক করবো কিনা, আমরা তো করে ফেলেছি। কারণ ওই প্রোডাকশনটা কিন্তু নির্বাচন, কোনো সংলাপ নেই। 1 ঘন্টা 30 মিনিট কি 25 মিনিট কি 30 মিনিট, ওই প্রোডাকশনে কোনো সংলাপ নেই, সংলাপ নেই, শুধু শরীরী অভিনয় দিয়ে 1.5 ঘন্টা একটা কবিতাকে কমিউনিকেট করা ছিল আমাদের টার্গেট। আমরা করেছি, আমরা কলকাতা সাতখানা মঞ্চ করেছি, আমরা এত অঞ্চলে তো করেছি সব জায়গায়, আমরা বলেছি আর করবো না। কিন্তু আজকে বলছি আমরা পারবো। আমি কেন এটা কথা ঘুরিয়ে দিয়ে আবার যার জন্য আমি কথা উত্থাপন করলাম, কারণ জেলা থিয়েটারকে জায়গায় পৌঁছতে গেলে উইদাউট প্র্যাকটিস, উইদাউট রিহার্সাল একটা জায়গা নিয়ে যাবো, এটা কি সম্ভব? আমি বিশ্বাসই করি না। শুধু মেধা দিয়ে নয়, মেধার অবশ্যই প্রয়োজন, কিন্তু সাথে দরকার অনুশীলন। এর বিকল্প হতেই পারে। আমি বিশ্বাসই করি না যে 1.5 ঘন্টা একটা রিহার্সাল করে একটা উল্লেখযোগ্য প্রোডাকশন করবো, আমি বিশ্বাস করি। আমি কিছুতেই না। আমাদের বন্ধুদের, আমার দলের শুধু আমি বলছি, আমাদের নাট্য বন্ধুদের, আমার স্থানীয় জেলার মধ্যে আমাদের সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদেরকে ব্যারিয়ারটা আমরাও দায়ী। আমাদের প্রোডাকশনের জোরে আমাদের উত্তরণ ঘটাতেই হবে যদি আমরা চাই। এটা আমার দৃঢ় বিশ্বাস। এখনো স্বপ্ন দেখি, প্রায় 60 বছর ছুঁই আমার হতে চলল এই বছর, এখন আমি স্বপ্ন দেখি আমাদের পারতেই হবে, আমাদের পারতেই হবে, আমাদের পারতেই হবে। আমাদের আলোচনা শেষে চলে এসেছি। একটা পর্বে বলি এবার, কাজে জেলা নাট্যে আমাদের বাঁধলে হবে না, এই বাঁধনে কিন্তু আমরাও দায়ী। সুরজিৎ একমত নিশ্চয়। কলকাতাতে মাপকাঠি দেওয়ার মতো ওজনদার লোক বসে থাকবে, স্বাভাবিক ব্যাপার, এটা বড় মার্কেট, বড় বাজার, তারা তো মাপছে বসে বসে। আমাদেরকে কেন তারা গুরুত্ব দিবে? আমাদের অর্জন করতে হবে, আমাদের কাজের জোরে। আমি একটা নমুনা সলভ করলাম, আমরাও কিন্তু একটা সময় করেছি, আজকে পারছি না। সব কাজ ভালো হয় না অবশ্যই, কিন্তু সেই শক্তিটা তো অর্জন করতে হবে কাজের মধ্যে দিয়ে, ওই প্রোডাক্টের মধ্যে দিয়ে। মানুষের কাছে ভালো লাগাতেই হবে, মেধায়, শরীরী অভিনয় সবকিছু দিয়ে করতে হবে। সেটা না হলে কি করে আমাদের জায়গা তৈরি করবো? জেলা আবার সেই ঝাড়ঝাড়ে মেরে মেরে জেলা বলে চিহ্নিত হবে, আমাদের সেই মাপকাঠিতে রাখবেই না। প্রথমে বাতি যেটা সুরজিৎ বলছিল জেলা মানে আলাদা, মাদকটাকে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তো পারেনি, শেষ পর্যন্ত পারেনি। কাজেই আমাদের যদি জেলা থিয়েটারের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, জেলা থিয়েটার মানে সুরজিৎ যেটা ধরিয়ে দিচ্ছিল, জেলা থিয়েটার মানে এখানে থাকা মানে জেলা নয়, এইভাবে মাপকাঠি চলবে, কিন্তু কাজের জোরেই আমাদের দখল করতে হবে নগরীকে। এই স্বপ্ন নিয়ে বাঁচতে চাই, আমার সাথীদেরকে চাই এই স্বপ্ন দেখুন। আগামী দিন আমাদের এগিয়ে যেতেই, যত বাধা আসুক, যত ঝড় আসুক, আমাদের জয় করতেই। একটা পর্বে যাচ্ছি, আমাদের এই আলোচনায় আমরা দুই ভাই, দাদা ভাই মিলে চেষ্টা করলাম। আপনাদের এই প্রসঙ্গে কারো যদি কিছু বলার বা প্রশ্ন থাকে, আমরা এই পর্বে যাচ্ছি, তারপরে আমাদের অনুষ্ঠানে সমাপ্তি বলছি যে সুরজিৎ তো বাংলা একাডেমির নাট্য একাডেমির সদস্য, এটা আমাদের গর্বের ব্যাপার। ছোট থেকে প্রথম থেকেই এই মঞ্চে দিকে আসছি। আমার একটা চিন্তা হয় আর কি, যে বাংলা একাডেমি যেহেতু তুমি সদস্য, নাট্য একাডেমির যেহেতু তুমি সদস্য, আমাদের এখানে শুধু শহর কেন্দ্রিক নাটক তো হয় না, আর যেরকম খন নাটক হয়, এরকম খনের মধ্যে আবার বিভিন্ন ধরনের রিলস আছে, নানান ধরনের আছে। এগুলো কি কোনোভাবে কোনো রকম করে
কিছুটা উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা, এটাই আমার প্রস্তাব, আর কিছু নয়। ধন্যবাদ তপনদা, আপনি আমার প্রণাম নেবেন। আপনি আমার অগ্রজ এবং আপনি প্রত্যেকটা থিয়েটার দেখেন এবং থাকেন। আপনি খুব সঙ্গত প্রশ্ন করেছেন যে এই ব্যাপারে নাট্য একাডেমি কিছু যদি করার থাকে। দাদা, আমি খুব বিনীতভাবে আপনাকে জানাতে চাই যে নাট্য একাডেমি নিজস্ব পরিচালনায় বা নিজস্ব যে ওদের যে স্ট্রাকচার, তাতে নাট্য একাডেমি কিন্তু ওয়ার্কশপের ব্যবস্থা করে এবং সেই যাদেরকে আমাদের এখান থেকে গৌরাঙ্গ বসে আছে আমার সামনে, গৌরাঙ্গ অনেকগুলো ওয়ার্কশপে গেছে নাট্য একাডেমি। গৌরাঙ্গ, কেয়া, অঙ্কিতা, আরো অনিকেত এই যে ফটো তুলছে সামনে দাঁড়িয়ে আছে, এরা নাট্য একাডেমির ওয়ার্কশপে গেছে এবং এরা নিজেদের ওইখানে ইন্টারভিউ দিয়ে নিজেরা সিলেক্টেড হয়ে সেখানেই নাট্য একাডেমি তারা গেছে। আরো একটা সুখের কথা এবং খুব খুশির কথা আপনাদেরকে বলবো, আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে এবার মিনারবা সংস্কৃতি নাট্য চর্চা কেন্দ্রের যে রেপার্টিটি আছে, যেখানটাতে 3 বছর ছাত্রছাত্রীদেরকে রেখে, ছেলে মেয়েদেরকে রেখে থিয়েটারে একদম কটু করে তোলা হয়, যেখান থেকে অনেকবার খরচ বেরিয়ে এসছে, যেখান থেকে আমাদের অনেকে বেরিয়ে এসছে, তরুণরা বেরিয়ে এসছে, তরুণরা ফলতে বেরিয়ে এসছে, অনেক ভালো ভালো থিয়েটার যারা করেন তারা বেরিয়ে এসছে, কৌশিক কর বেরিয়ে এসছে। তো এইবার যে নাট্য একাডেমি, যে মিনারভা সংস্কৃতি নাট্য চর্চা কেন্দ্র, নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের থেকে যেটা হলো, সেখানে বালুরঘাট থেকে 2টি মেয়ে চান্স পেয়েছে। একটি হচ্ছে সায়ন্তনী চক্রবর্তী, আরেকটি হচ্ছে দেবাঙ্গী সুর। 2টি মেয়ে এবার কিন্তু আমাদের জেলা থেকে, মানে আমি অবিভক্ত পশ্চিম দিনাজপুরই বলি, আমি দক্ষিণ দিনাজপুরের ভেদ রাখতে চাই না। তো আমাদের এখান থেকে গেছে এবং তারা প্রত্যেক মাসে 15,000 টাকা করে সাম্মানিক পাবে। 3 বছর তাদের সঙ্গে কন্ট্রাক্ট, অলরেডি তাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তাদের একটা নতুন প্রোডাকশনও নামছে। আমার পেছনে বসে আছে সৌরভ রায়, যে ঘর নিয়ে কাজ করে, দাদা যেটা আপনি বলেছেন। সৌরভ এইবার নাট্য একাডেমির যে নাট্য মেলা হলো, সেখানটাতে লোকনাট্য বিষয় ও নিজে থিয়েটার করে এসছে, লোকনাট্য করে এসছে, ওর পালা একতারা হচ্ছে। এই নাট্য একাডেমির পক্ষ থেকে এটা করা হচ্ছে। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমি নাট্য একাডেমির সদস্য, তবে আমি খুব বেশি দিন নাট্য একাডেমিতে প্রবেশ করিনি। আমি 2024 জুলাই মাসে মনোনীত হয়েছি নাট্য একাডেমির সদস্য হিসাবে। তারপর থেকে যে কোনো সভা হয়েছে বা তাদের সঙ্গে কথা বলে যারা আছেন, শঙ্কর হালদার আমাদের সভাপতি, ব্রাত্য ঘোষ, অর্পিতা ঘোষ, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, আরো উজ্জ্বল চট্টোপাধ্যায়, 31 জন গোটা পশ্চিমবঙ্গ থেকে সেখানকার সদস্য। তাদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, ব্রাত্য বসুর একটি কথাকে আমি উল্লেখ করতে চাই। ব্রাত্য বসু বলেছেন, সব রক্ত মুখে এই বিষয় আমরা বিশ্বাস করি না, শুধুমাত্র সবকিছু কলকাতাতে হবে তা হবে না। কলকাতার নাটকের দলগুলো জেলায় যাবে, জেলার নাটকের দলগুলো কলকাতাতে আসবে, এসে তাদের মধ্যে একটা এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ এক্সেলেন্সি, এটা একটা হবে। এইভাবে আমরা নাট্যমেলাগুলো করবো। সেইভাবেই কিন্তু বিনোদিনীতে আমরা তাই করি। এখানে নন্দিত এই বিনোদিনী হয়েছে কিছুদিন আগে, নাট্যমেলা হয়েছে, নাট্যমেলাতে জেলার দল, কলকাতার দল, এইভাবেই হয়েছে। এবং আপনারা অনেকেই দেখেছেন, নাটকের অনেক মানুষ সেখানে আছেন। আপনাদেরকে জানাবার জন্য বলি যে প্রতি বছর, গত বছরও গোটা পশ্চিমবঙ্গ থেকে 400 নাটকের দলকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এবছরও 400 নাটকের দলকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হবে। তার জন্য বিজ্ঞাপনও বেরিয়েছিল, আপনারা অনেকেই তাতে আবেদন জানিয়েছেন এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে, যারা অন্যান্য গ্রান্ট খুব একটা বেশি পায় না এবং যারা নিয়মিত নাট্য চর্চা করে, যে আমি একটা নাটক করেছিলাম, আবার 3 বছর পর আর একটা নাটক, সেই জন্য একে দেওয়া দরকার না, সেইভাবে হয় না। নিয়মিত একটা নাট্য চর্চার মধ্যে থেকে দেওয়া হয়। আর একটা জিনিস দেখা হয়, যারা গত বছর পেয়েছে তাদেরকে এই বছর নাও দেওয়া হতে পারে, আবার যদি তারা খুব ভালো কাজ করে তাদেরকে দেওয়া হতেও পারে। কিন্তু এইটা একটা জেনারেলি দেখা হয়, গত বছর যারা পেয়েছে তারা এই বছর নাও পেতে পারে। এইটুকুই দেখা হয়। আর কোনো প্রশ্ন যদি থাকে? যারা প্রথমে অনুমতি রাখে এই মাইকটা পাওয়ার জন্য,
বিভুদাকে। আলোচনা শুনছি, ভীষণ ভালো লাগছে। এখানে বলার মতো মানে সেরকম ভাবে কিছু নেই আর কি, যেগুলো শুনলাম অনেক কিছু শিখলাম, এটা সবার আগে বলা লাগে। ধন্যবাদ সুরজিৎদার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, বিভুদার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আমার একটা খালি প্রশ্ন আছে, যে জেলার নাটক যেটা নিয়ে আলোচনা হচ্ছে, জেলায় নাটক যেটা হওয়ার জন্য যেটা অন্যতম একটা জিনিস দরকার, সেটা হচ্ছে থিয়েটারের হল, যেটা আমরা নাটক নিয়ে করি। তো আমরা দেখছি যে আমাদের কালিয়াগঞ্জ এবং কুসুমন্ডি, আপনি কুসুমন্ডিতে থাকেন, এরকম আরো কিছু কিছু জায়গা আছে আমাদের এখানে, বেশ কিছু জায়গা, বিশেষ করে গ্রামে যদি আমি যাই, গ্রামে থিয়েটার করবার মতো যে মঞ্চ, সেই মঞ্চের বড় অভাব। তো আমাদের আগে তো মঞ্চ যেমন নজরুল আছে বলে কিন্তু আমরা কালিয়াগঞ্জে একটা ভাবতে পারছি যে এখানে এসে নাটকটা করা যেতে পারে। অনেক লড়াই করে যে হয়তো নজরুলটা তৈরি হয়েছে, কিন্তু দ্বিতীয় নজরুল আর কালিয়াগঞ্জে তৈরি হয়নি। ঠিক এইভাবে আর কি আমাদের যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে, যেমন রায়গঞ্জ আমাদের জেলা সদর, বা বালুরঘাট আমাদের ওই দিনাজপুরের জেলা সদর, তো সেখানে স্বাভাবিকভাবে জেলা সদর হওয়ার কারণে সেখানে একটু ব্যবস্থাপনা বেশি থাকবে। কিন্তু যেগুলো ছোট ছোট যে ব্লকগুলো রয়েছে, বা তারও যদি একটু ভিতরে যাই, ছোট ছোট যে পঞ্চায়েত এলাকাগুলো রয়েছে, সেখানে সেরকম মানে কিছু ব্যবস্থা নেই। তো আপনারা যারা আধিকারিক রয়েছেন এই বিষয়ে, যারা দেখেন রাজ্য জুড়ে, তারা কি এই বিষয়ে একটু কিছু ভেবেছেন? জেলার বিষয়ে যেহেতু আলোচনা হচ্ছে, সেই কারণে সেগুলো ভীষণ গ্রহণযোগ্য, এবং আমি বিশেষভাবে তোমার লেখা আমি লক্ষ্য করি সোশ্যাল মিডিয়াতে, আমার ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি প্রশ্ন করেছো এবং সংগত প্রশ্ন, এবং খুব সময় উপযোগী একটা প্রশ্ন, যে যদি থিয়েটার হল না থাকে কোথায় থিয়েটার হবে? ঠিকই কথা। তো এখন নাট্য একাডেমি সরাসরি থিয়েটার হল বা প্রেক্ষাগৃহ তৈরি করে। এটা তৈরি হয় সেই অঞ্চলের বিধায়ক বা সাংসদ, তাদের যে অর্থ তারা পায়, সেই অর্থ থেকে, অথবা রাজ্য সরকার যদি বিশেষভাবে স্যাংশন করেন কোনো টাকা, তাহলে সেখানটাতে তৈরি হয়। রায়গঞ্জে রবীন্দ্র ভবন তৈরি হয়েছে, তুমি নিজেই বলেছো। বালুরঘাটে রবীন্দ্র ভবন আবার নতুন ভাবে খুব সুন্দর করে তৈরি হয়েছে। বালুরঘাট পৌরসভা আরো একটা নতুন হল তৈরি করছে। কালিয়াগঞ্জ পৌরসভারও একটা ইচ্ছে আছে বলে আমরা জানতে পেরেছি, একটা নতুন একটা হল, একটা খুব অত্যাধুনিক একটা প্রেক্ষাগৃহ তৈরি হবে বলে জানতে পেরেছি। এগুলো বললো আমার লেভেল অতটা ওইখানে যাবে না, আমি আমার সীমাবদ্ধতা তোমাকে জানাই, যে এই হল তৈরি হবে বা হবে না, এইটা আমার সিদ্ধান্ত বা আমার কারোর কাছে চাওয়ার উপর নির্ভর করবে না। কিন্তু তোমার সঙ্গে আমি একমত, থিয়েটারের মানুষ হিসেবে অবশ্যই নাট্য চর্চার জন্য প্রেক্ষাগৃহ দরকার। একটা অডিটোরিয়াম তৈরি হচ্ছে, অ্যাক্টিং স্পেস যথেষ্টই ভালো হবে। যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন, আপনারা সঙ্গে থাকবেন। আমরা আশা করছি এই স্বপ্নটাই এখন আমাদের সামনে আছে, কালিয়াগঞ্জ জনলোক থিয়েটারের নিজস্ব প্রেক্ষাগৃহ। এখানে আমাদের পর্ব শেষ করছি, 10 মিনিটের একটা ব্রেক। আমরা চা খেয়ে এসে চা পাবো, ওখানে শেষ করে প্লিজ একটা অনুরোধ রাখছি, কালকে অনেক